যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের এই 12 বা 13 পাতার ফর্মটা ফিল আপ করছেন বা করেছেন বা করবেন, তাদের প্রায় সবার মনেই একটা কমন প্রশ্ন হয়তো আসছে যে আমি আমার ফ্যামিলি সম্পর্কে এই যে বিভিন্ন তথ্য দিচ্ছি বা দেব, এতে আমি এই প্রকল্পের টাকা পাবো তো? দেখুন, আপনার কন্ডিশন অনুযায়ী আপনি টাকা পাবেন কি পাবেন না, বা যারা অলরেডি টাকা পেয়ে গেছেন তাদের এই টাকাটা ভবিষ্যতে কন্টিনিউ থাকবে কিনা, এই ব্যাপারে এই মুহূর্তে কেউ আপনাকে শিওর করে কিচ্ছু বলতে পারবে না। তবে সরকার আপনার এই ডেটাটা নিয়ে কি করবে বা কি করতে চাইছে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি। আর সেখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কন্ডিশন অনুযায়ী আপনি এই প্রকল্পের টাকা পাবেন নাকি পাবেন না। আর ভিডিওর শেষে গিয়ে আমি আপনাকে এও বলে দেবো যে আপনি যদি টাকা না পান তাহলে কিভাবে আপনি এই টাকাটা পেতে পারেন। আমি একদম শুরু থেকে শুরু করি। গত 19শে মে সরকারের তরফ থেকে একটা অর্ডার বা নোটিশ বার করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা প্রত্যেকেই অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডারে শিফট হয়ে যাবে, অর্থাৎ মাইগ্রেট হয়ে যাবে। এর মানে হলো যারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। তবে এখানে ছোট্ট একটা কন্ডিশন ছিল। সেটা কি? ডেটা অনুযায়ী এর আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত মোটামুটি পশ্চিমবঙ্গের প্রায় 2,40,00,000 মতো মহিলা। তাহলে এদের প্রত্যেকের লিস্ট সরকারের কাছে আছে। ওই নোটিশ অনুযায়ী এই সবাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে। মানে এই অন্নপূর্ণা ভান্ডারের আন্ডারেও 2,40,00,000 মতন মহিলা থাকার কথা, যারা এই পেমেন্টটা পাবেন। ঠিক, সরকারের কাছে এই 2,40,00,000 লোকের নাম আছে। তাহলে নিয়ম মতো এই 2,40,00,000 লোক অন্নপূর্ণা ভান্ডারের আন্ডারে চলে এলো। তার মানে এই 2,40,00,000 লোককেই টাকা ট্রান্সফার করার কথা। কিন্তু এইবার কন্ডিশনটা হলো যে এরপরে সরকার ভেরিফাই করবে, ভেরিফাই করে এখান থেকে কিছু নাম বাদ দেবে। প্রথমে কাদের নাম বাদ দেবে সেটা হলো এই যে এসআইআর হলো, এই এসআইআর এর ফলে ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে তাদের নামটা এই লিস্ট থেকে বাদ দিতে হবে। এই কাজগুলো সরকার করবে। আর কি করবে? তাহলে আমি ধরলাম যে এই ভোটার লিস্ট থেকে 15 লক্ষ মহিলার নাম বাদ গেছে, অর্থাৎ 15 লক্ষ মহিলা এখানে ভুয়ো ভোটার ছিল। তাহলে এই 2,40,00,000 থেকে 15 লাখ বাদ দিলে কত পড়ে থাকবে? 2,25,00,000। তাহলে ইনিশিয়াল সরকারের কাজের ফলে অন্নপূর্ণা ভান্ডারে 2,40,00,000 থেকে 2,25,00,000 মহিলা চলে এলো। এইবার এদের যে লিস্টটা রয়েছে এই লিস্টের ভেতরেও আবার ভেরিফিকেশন হবে। কিসের ভেরিফিকেশন হবে? সরকার যাচাই করে দেখবে ওই 3টে কন্ডিশন, যে এর ভেতর যে সমস্ত মহিলারা আছে তারা 25 থেকে 60 বছরের ভেতরে কিনা, তারা কোনো সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো ইনস্টিটিউটের সাথে কাজে জড়িত কিনা, আর তারা ইনকাম ট্যাক্স দেয় কিনা। সরকার এই 3টে জিনিস ভেরিফাই করবে কিভাবে? দেখুন, সরকারের কাছে এই যে এতজনের লিস্ট আছে এদের প্রত্যেকের আধার আর তার সাথে প্যান, এই দুটো ডিটেলস আছে। এই আধার থেকে সরকার বুঝে যাবে যে কোনো একজন মহিলা 25 থেকে 60 বছরের ভেতরে আছে কিনা, আর এই প্যান নাম্বার থেকে বুঝে যাবে যে কোনো মহিলা কোন জায়গাতে কাজ করছে, কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো জায়গাতে কাজ করছে নাকি কোনো আনঅর্গানাইজড জায়গাতে কাজ করছে। আর এই প্যান কার্ডের নাম্বার থেকে সরকার আরো একটা জিনিস ফাইন্ড আউট করতে পারবে যে ওই মহিলা ইনকাম ট্যাক্স ফাইল করে কিনা। ট্যাক্সের পরিমাণ যাই হোক না কেন, ইনকাম ট্যাক্স ফাইল করা নিয়ে কথা। তাহলে আধার আর প্যান এই দুটো জায়গা থেকে সরকার এই 2,25,00,000 মহিলার ভেতর ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবে যে কাদের বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি, কারা গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট রিলেটেড কোনো সার্ভিসে আছে কিনা, কেউ ইনকাম ট্যাক্স ফাইল করে কিনা। এইভাবে যাদের যাদের ডেটা পাবে সেই সমস্ত ডেটার নামগুলোকে সরকার বাদ দিয়ে দেবে। তো ধরলাম এই রকম ভাবে টোটাল 2,25,00,000 ভেতর 10 লক্ষ মহিলা এরকম আছে যাদের বয়স হয় 25-এর কম বা 60-এর বেশি, কেউ হয়তো গভর্নমেন্ট সার্ভিসে রয়েছে, কেউ হয়তো ইনকাম ট্যাক্স ফাইল করে, তাও এই লিস্টের ভেতর ঢুকে গেছে। তাহলে এই 10 লক্ষ নামও বাদ যাবে। তাহলে এই 10 লক্ষ নাম বাদ দিলে ফাইনালি নাম পড়ে থাকবে কত? 2,15,00,000। সরকার এই কাজ করার পর ফাইনালি এই 2,15,00,000 নাম হয়তো এলো। তাহলে সরকার এই এতজনকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে। এইবার এই ভোটার লিস্টের এইখানে একটা ইস্যু আছে। অনেকে আছে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে কিন্তু তারা পরবর্তীতে
ট্রিবিউনাল বা সিএএ তে আবেদন করেছেন। তো সেই বিষয়টাও সরকারের দিক থেকে দেখা হয়েছে যে এই লিস্টটা যেটা তৈরি হলো সেটা হলো এরপরে ওই যে ট্রিবিউনাল বা সিএএ তে যারা অ্যাপ্লাই করেছে তাদের স্ট্যাটাসটা দেখা হবে, দেখে তারা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন আবার ফর্ম ফিল আপের মাধ্যমে এইখানে তাদেরকে অ্যাড করা হবে। তো এই যারা পরে অ্যাড হবে তাদের ব্যাপারটা আমি পরে বলছি। ইনিশিয়ালি এখন হয়তো লিস্টে 2,15,00,000 লোক আছে, তাহলে এদের সবাইকে এখন সরকার এই অন্নপূর্ণা ভান্ডারের দরুন টাকা দেবে। একদিনে হয়তো সবাইকে দিতে পারবে না, এই জন্য ফেজে ফেজে দেবে। যেমন গতকাল অর্থাৎ 3রা জুন শুনেছি প্রায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছে। তো যাই হোক, এইভাবে হয়তো 1-2 দিন পর পর মোটামুটি সবার অ্যাকাউন্টেই ট্রান্সফার হয়ে যাবে। এইবার এইখানে আরেকটা বিষয় আছে, এই সমস্ত কিছু নির্ভর করছিল কত 19 তারিখের ওই অর্ডারটার উপর ভিত্তি করে, কিন্তু পরে 27 তারিখে গিয়ে আরো একটা অর্ডার বার হয়। সেই অর্ডারে বলা হয় যে অন্নপূর্ণা যোজনার জন্য ফ্যামিলি ডেটা কালেকশন করা হচ্ছে, আর এই ডেটা কালেকশনের জন্য 12 পাতার একটা ফর্ম জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে যারা যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন বা পাবেন বা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের প্রত্যেককে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এবার এই ফর্মে বিভিন্ন রকম ডেটা চাওয়া হয়েছে, সেই ডেটাতে আমি একটু পরে আসছি। দেখুন, সবাই যদি ফর্ম জমা দেয়, আগে লক্ষ্মীর ভান্ডার কতজন পেত 2,40,00,000, তাহলে 2,40,00,000 ফর্মই যদি জমা পড়ে, এর ভেতর আবার ভেরিফিকেশন হবে, কারণ ওই নোটিশে বলাই আছে যে যত ফর্ম জমা পড়বে সেই প্রত্যেকটা ফর্ম আবারও ভেরিফিকেশন হবে সরকারি কর্মচারীদের দ্বারা। তো যদি 2,40,00,000 ফর্ম জমা পড়ে তাহলে প্রত্যেকের ভেরিফাই হবে। আচ্ছা, ভেরিফাই হলে এই যে ভোটার লিস্ট থেকে যারা বাদ গেছে তারা তো আবারও অলরেডি বাদ যাবে, এইখানে যারা বাদ গেছে তারা আবারও বাদ যাবে, তাহলে বাদ গিয়ে ফাইনালি এই ফর্ম কতগুলো পড়ে থাকবে 2,15,00,000। ইনিশিয়াল ভেরিফিকেশনে কিন্তু এই 15 আর 10 25 লক্ষ ক্যান্ডিডেট বা 25 লক্ষ নাম এমনি বাদ চলে যাবে। এবার এই 2,15,00,000 ভেতর ভেরিফিকেশন হবে। কিভাবে ভেরিফিকেশন হবে? দেখুন, কিভাবে যে এক্স্যাক্টলি ভেরিফিকেশন হবে সেই রকম কোনো তথ্য কিন্তু সরকারের দিক থেকে দেওয়া হয়নি। তবে নর্মালি যেটা হয়, ওই যে ফর্মে বিভিন্ন ইনফরমেশন চাওয়া হয়েছে, এই ইনফরমেশনের বেসিসে একটা মার্কিং করা হয়। কিভাবে হয় আমি একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। আমি এটা পুরোপুরি ধরে নিচ্ছি যে এই রকমটা হতে পারে। ধরলাম একটা ফ্যামিলিতে টোটাল 5 জন মেম্বার। ওই যে ফর্ম ফিল আপ করা হয়েছে ওই ফর্ম ফিল আপে হয়তো কেউ লিখেছে 5 জন মেম্বার। এবার ওই ফর্মে এক জায়গায় আছে যে পরিবারের বার্ষিক আয়। তো পরিবারের বার্ষিক আয় আমি ধরলাম, এবার হিসাবটা কেমন হতে পারে, 5 জনের মোট আয়, তাহলে একজনের গড় আয় কত 36,000 টাকা, তাহলে প্রত্যেক মাসে একজনের আয় হলো 3,000 টাকা, অর্থাৎ এই ফ্যামিলিতে প্রতি ব্যক্তি আয় হলো 3,000 টাকা মাসে। এবার সরকারের কাছে হয়তো একটা রেফারেন্স রয়েছে যে কোনো একটা পরিবারে প্রতি ব্যক্তি আয় যদি 10,000 বা তার বেশি হয় প্রত্যেক মাসে, সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে আমি 1 নম্বর দেবো। আর যদি ওই ফ্যামিলিতে প্রতি ব্যক্তি আয় 2,000 বা তার কম হয় সেক্ষেত্রে তাকে আমি 0 নাম্বার দেবো। আর তার মাঝখানে যা আসবে সেই হিসাবে আমি অনুপাতে নাম্বার দেবো। এবার এই ফ্যামিলির ক্ষেত্রে একজনের বার্ষিক গড় আয় কত 3,000, তাহলে এখানে এ হয়তো 0.2 নাম্বার পাবে। ঠিক একইভাবে ফ্যামিলিতে একটা ডেটা চাওয়া হয়েছে যে ওই ফ্যামিলিতে কোনো 4 চাকার গাড়ি আছে কিনা, তাহলে 4 চাকা প্রাইভেট গাড়ি আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। এবার হয়তো সিস্টেমে আছে যে যদি গাড়ি থাকে তাহলে 1 নাম্বার, আর যদি গাড়ি না থাকে তাহলে 0 নাম্বার। এবার এই ফ্যামিলিটা হয়তো বললো যে আমার 4 চাকা গাড়ি নেই, তাহলে এই ফ্যামিলিটাকে দেওয়া হবে 0 নাম্বার। এবার ওই ফর্মে এক জায়গায় চেয়েছে যে কোনো একটা ফ্যামিলিতে 3টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা, তো এই ফ্যামিলিটা বললো যে হ্যাঁ পাকা ঘর আছে 3টের বেশি। এবার সরকারের কাছে হয়তো এর জন্য রেফারেন্স আছে যে যদি ঘর থাকে তাহলে 1 নাম্বার, আর যদি না থাকে তাহলে 0 নাম্বার। এবার এর যেহেতু পাকা ঘর আছে তাহলে এ পাবে আরো 1 নাম্বার। তারপর ওই ফর্মে এক জায়গায় জানতে চাওয়া হয়েছে যে এই ফ্যামিলির টোটাল জমির পরিমাণ কতটুকু। তো ধরলাম 5 জনের এই ফ্যামিলিটা জমির পরিমাণ হয়তো 15 শতক, তাহলে এক একজনের জমির পরিমাণ কত গড়ে 3 শতক। তাহলে এবার সরকারের কাছে হয়তো রেফারেন্স রয়েছে যে ফ্যামিলির একজনের গড়ে জমির পরিমাণ এই হিসাবে যদি 5 শতক বা তার বেশি হয় সেক্ষেত্রে ওই ফ্যামিলি পাবে 1 নম্বর, আর যদি জমি না থাকে 0 শতক সেক্ষেত্রে ওই ফ্যামিলি পাবে 0 নম্বর।
আর এর মাঝখানে থাকলে সেই হিসাবে নাম্বার পাবে। তাহলে এর ক্ষেত্রে এই ফ্যামিলি কত পাবে? 0.6 নাম্বার। এইভাবে হয়তো একটা ফ্যামিলির টোটাল মার্কিং করা হতে পারে। তাহলে টোটাল মার্কিং করলে দেখা যাবে যে একটা ফ্যামিলি টোটাল ম্যাক্সিমাম কত নাম্বার পেতে পারে? হয়তো 24 নাম্বার ম্যাক্সিমাম পেতে পারে, এইরকম বিভিন্ন নাম্বার মিলিয়ে। আর এর ভেতর কোনো একটা ফ্যামিলি হয়তো 17 নম্বর পাচ্ছে। এবার সরকারের ভিতরে হয়তো পলিসি রয়েছে যে যে এই 24-এর ভেতর 10 বা 10-এর কম থাকবে তাকে এই অন্নপূর্ণা ভান্ডারের ফেসিলিটি দেওয়া হবে। অর্থাৎ যে ফ্যামিলির ক্ষেত্রে এই ভ্যালুটা 10 বা 10-এর কম থাকবে সেই ফ্যামিলিতে যারা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে ওই ফ্যাসিলিটি দেওয়া হবে। যাদের 10-এর বেশি থাকবে তাদেরকে আর দেওয়া হবে না। এই রকমটা সিস্টেম হয়তো ভেতরে থাকতে পারে। মার্কিংটা নর্মালি এই রকম টাইপের হয়। এবার সরকার এক্স্যাক্টলি কিভাবে যে এই মার্কিং করবে বা কিভাবে এই পুরো জিনিসটা ভেরিফিকেশন করবে সেই বিষয়ে কিন্তু কিচ্ছু বলছে না, সেটা সরকার নিজের মতন করে করবে। যত সবার এই রকম ফর্ম জমা করবে সরকারের কাছে ধীরে ধীরে ডেটা আসবে। যখন সরকারের কাছে ডেটা আসবে সরকার সেগুলো ভেরিফাই করে ফাইনালি একটা কনক্লুশনে আসবে। আর তারপর সরকার ডিসাইড করবে যে এই রকম নাম্বারের ভিত্তিতে কত পয়েন্ট থাকলে কাউকে এই স্কিমের আন্ডারে রাখবো বা কাউকে বাদ দিয়ে দেবো। এইটা হচ্ছে পুরো প্রসেস। এখন বিভিন্ন লোকে আপনারা বিভিন্ন কন্ডিশন, আপনাদের ফ্যামিলি কন্ডিশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করেছেন। এবার এই ফর্মটাকে সরকার কিভাবে ভেরিফাই করবে সেটা সরকারের ব্যাপার। আপাতত এখন আপনাদের ওই ফর্ম দিয়ে কিচ্ছু বলা যাবে না যে আপনারা পরবর্তীতে এই স্কিমের আন্ডারে থাকবেন নাকি থাকবেন না। হ্যাঁ, একটা সংকেত আমি আপনাকে দিতে পারি, সেটা হলো এই অন্নপূর্ণা ভান্ডার যে ইনিশিয়াল নোটিশটা ছিল সেখানে এই স্কিমের আসল উদ্দেশ্যটা লেখা ছিল। উদ্দেশ্যটা কি বলুন তো? ওমেন এম্পাওয়ারমেন্ট আর সোশিয়াল অ্যান্ড ইকোনমিক আপলিফটিং। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে হলো যে নারীদের ক্ষমতায়ন, অর্থাৎ নারীরা তাদের নিজেদের মতন করে সমস্ত সিদ্ধান্ত নিতে পারছে কিনা। এছাড়া সমাজে নারীদের যে পিছিয়ে রাখা হয় সেই পিছিয়ে জায়গা থেকে তোলার জন্য আর নারীরা যাতে স্বাধীনভাবে নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যে মহিলাদের এই স্কিমের আন্ডারে আনা এবং তাদেরকে একটা আর্থিক সহযোগিতা প্রদান করা। এবার সরকারের এই ফর্ম নেওয়ার পিছনে মেইন যেটা উদ্দেশ্য রয়েছে বলে আমার মনে হচ্ছে, এই ফ্যামিলি ডেটা কালেকশন থেকে সরকার আপনাকে হয়তো বুঝতে চাইছে যে কোনো একজন মহিলা তার ফ্যামিলিতে স্বাধীনভাবে রয়েছে কিনা, আর ওই ফ্যামিলিতে ওই মহিলা আর্থিক বা সামাজিক দিক থেকে এগিয়ে রয়েছে কিনা, মানে ওই পরিবারের পুরুষ সদস্যদের সাথে সমানে সমানে রয়েছে কিনা। এই ফর্মের ডেটা থেকে সরকার যদি মনে করে যে আপনার আর্থিক ও সামাজিক অবস্থা আপনার পরিবারে ভালো আর ওই পরিবারে আপনি নিজের মতন করে সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে সরকার এই লিস্ট থেকে আপনার নামটা বাদ দিয়ে দেবে। আর সরকার যদি ওই ফর্মের ডেটা বা আপনার সাথে যে ভেরিফিকেশন হচ্ছে সেই ভেরিফিকেশনের মাধ্যমে বুঝতে পারে যে না, ওই পরিবারে আপনি পিছিয়ে রয়েছেন, আপনি নিজের মতন করে সিদ্ধান্ত নিতে পারেন না, সেক্ষেত্রে আপনার নামটা এই লিস্টে রেখেই দেবে এবং আপনি কন্টিনিউ এই স্কিমের টাকাটা পাবেন। তো এই পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আরো কিছু বিষয় আছে। এই যে আমি ডেটার কথা বলছি, আমি বলছি যে এই ডেটা থেকে এইভাবে হয়তো ভেরিফাই হয়ে আপনার নাম হয়তো এই লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারে। কিন্তু ওই দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন এই ফর্মের ডেটাটা আপাতত অন্নপূর্ণা ভান্ডারের জন্য না, এই ডেটাগুলো আমরা কালেক্ট করে রাখছি, পরবর্তীতে যদি কোনো স্কিম বা প্রকল্প আসে তখন এই সমস্ত ডেটাগুলোকে ব্যবহার করা হবে। ঠিক, আমি বা সবাই এই কথার সাথে সহমত একদম। কিন্তু ওই ফর্মের একদম হেডলাইনে লেখাই ছিল যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। কাগজে কলমে এখানে আপনাকে হয়তো একটু বেশি জোর দিতে হবে। সমস্যাটা কি তৈরি হতে পারে? ওই মন্ত্রী যেমনটা বলেছেন যে এই ফর্মের ডেটা ভবিষ্যতের কোনো প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে, ঠিক, আমরা এই কথাটা মেনে নিলাম, সেই হিসাবে এই ফর্মটা আমি হয়তো ফিল আপ করে জমা দিয়ে দিলাম। এবার এই ফর্মটা ভেরিফাই হলো, ভেরিফাই হয়ে হয়তো আমার নামটা এখানে কেটে বাদ দিয়ে দেওয়া হলো। এবার সরকার কেন এই নামটা কেটে বাদ দিয়েছে তার কিন্তু একটা কারণ দিতে হবে। সরকার কারণ হিসাবে দেখলো যে আমরা এইভাবে ক্যালকুলেশন করে দেখেছি আপনি এই আর্থিক লেভেলের ওপরে, এই জন্য আপনার নাম এখানে বাদ দিয়ে দিয়েছি। একদম পারফেক্ট। এইবার
আপনি এখানে কিন্তু বলতে পারবেন না যে মন্ত্রী বলেছিল এই ডেটাটা পরের কোনো প্রকল্পের জন্য, এই ডেটা এই প্রকল্পে লাগু হবে না, এই রকমটা আপনি কিন্তু বলতে পারবেন না। আপনি হয়তো আপনার এই ইস্যুটা নিয়ে কোনো একটা কোর্টে চলে গেলেন, কোর্টে গিয়ে বললেন যে আমার নামটা এই কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রী বলেছিলেন যে এই ফর্মের ডেটা এখন এখানে কাজে লাগবে না, তাহলে কেন বাদ দেওয়া হলো? এখানে কিন্তু কোর্ট আপনাকে বলবে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন ওই ফর্মে তো লেখাই ছিল যে ফ্যামিলি ডেটা কালেকশন ফর অন্নপূর্ণা যোজনা, ফর্মে যখন লেখাই ছিল তাহলে আপনি কেন এই সমস্ত ডেটা দিতে গেলেন? কোর্ট কিন্তু কারোর মুখের কথায় বিশ্বাস করবে না বা মুখের কথাকে ভ্যালিডেট করবে না। বিশেষ করে সংবাদ মাধ্যমের সামনে যে সমস্ত কথা বলা হয় সেগুলোকে তো ভ্যালিডেট করেই না। কোর্ট সব থেকে বেশি ভ্যালিডেশন দেয় রিটেন ডকুমেন্টে। এবার রিটেন ডকুমেন্ট আপনার এই যে এই কাগজগুলো রয়েছে, আপনার এই সমস্ত কাগজের উপর ভিত্তি করে এই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কোর্ট আপনার কেসটাকে পুরো রিজেক্ট করে দেবে, ফলে আপনার নামটা এই লিস্ট থেকে বাদই হয়ে যাবে। তো যাক, যারা ফিল আপ করেছেন বা করছেন বা করবেন ভাবছেন তারা কিন্তু অনেকটা দোনমনয় রয়েছেন যে আমি হয়তো আমার ঠিকঠাক তথ্য দেবো, ফাইনালে গিয়ে এইরকম ক্যালকুলেশন করে হয়তো আমার নাম বাদ দিয়ে দেবে, তাহলে এখন 1-2 মাস হয়তো আমি এই প্রকল্পের সুবিধা পাচ্ছি, কিন্তু 2-3 মাস পরে গিয়ে হয়তো আর পাবো না, এটা একটা অসুবিধা। আবার আরো একটা দিকে অসুবিধা, আমি যদি ডেটা এখানে ভুলভাল দিই সেক্ষেত্রে নিয়ম আছে যে আমি যদি কোনো ডেটা ভুল তথ্য দিই, মানে সেক্ষেত্রে আমি যে ফর্মের উদ্দেশ্যে দিয়েছি সেই ফর্মটা যেখানে কাজে লাগবে সেই সমস্ত সুবিধা আমার বাদ দিয়ে দিতে পারে। মানে আমি ভুল তথ্য দিলেও আমার বিপদ, আমি ঠিক তথ্য দিলেও আমার বিপদ হতে পারে। মানুষ কিন্তু এই দোটানায় রয়েছে। তবে হ্যাঁ, এখানে আমি একটা অ্যাডভাইস দিতে পারি যে আপনারা যারা এই ফর্মটা ফিল আপ করছেন তারা আপনারা সঠিক তথ্য দিয়েই ফিল আপ করবেন। এবং সরকার যদি আপনার এই নামটা কেটে দেয় সেক্ষেত্রে আপনি সরকারের কাছে যাওয়ার একটা চান্স কিন্তু আবারও একবার আপনার আছে। কিন্তু আপনি যদি এখানে তথ্য ভুলভাল দেন সেক্ষেত্রে সরকার এই আপনার নাম রিজেক্ট করে দিলেও আপনি সরকারের কাছে গিয়ে কৈফিয়ত চাইতে পারবেন না। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে ফর্ম ফিল আপ করবেন। আর যারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা ম্যাটার নেই। যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে এসে হয়তো ভেরিফিকেশন করবে, তো ওই ভেরিফিকেশনের সময় আপনারা হয়তো আবারও আপনাদের ডেটা কারেকশন করে দিতে পারেন, এই প্রভিশনটা হয়তো থাকবে। তো যাই হোক, এই পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় যেটা আপনাকে বলবো যে আপনার নাম যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রেও আপনি কিভাবে এই টাকাটা পেতে পারেন। দেখুন, আপনার যদি নাম বাদ পড়ে যায় এবং আপনার যদি মনে হয় যে না আমার ফ্যামিলির যা কন্ডিশন সেই হিসাবে এই দুটো অবস্থায় আমি নেই, আমার এই টাকাটা পেতে আমি যোগ্য, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি লোকাল অথরিটির কাছে যাবেন, অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভাতে। সেখানে গিয়ে বলবেন যে আমার এই সমস্যা, আমার এই নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি এর জন্য এলিজিবল, এরপরে আমি কি করব। পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনাকে একটা সঠিক উপায় বলে দেওয়ার কথা। এখন রিসেন্ট যে সিস্টেমটা দেখা যায় যে এই সমস্ত ম্যাটারে পঞ্চায়েত বা পৌরসভাতে গেলে তারা আমাদেরকে খুব একটা পাত্তা দিতে চায় না। এখানে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি যখন কোনো পঞ্চায়েত বা পৌরসভাতে যাচ্ছেন, যখন যার সাথে কথা বলছেন যদি পারেন তার সাথে কি কি কথা বলছেন তার একটা রেকর্ড রেখে দেবে। পঞ্চায়েত বা পৌরসভা যদি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে না চায় বা এটা না নিতে চায়, এর কোনো উপায় বলতে না চায়, তাহলে সেই বিষয়টা আপনার ওখানে রেকর্ড হয়ে যাবে। এই রেকর্ডটা নিয়ে আপনি চলে যাবেন পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনে গিয়ে থানার বড়বাবু বা মেজবাবুর সাথে কথাবার্তা বলবেন যে আমার এই সমস্যা, আমি পঞ্চায়েত বা পৌরসভাতে গেছিলাম, আমাকে এরকম উপায় বলেনি বা আমাকে কোনো সাহায্য করেনি। এবার এই ক্ষেত্রে কিন্তু পুলিশের আপনাকে সাহায্য করা উচিত, কারণ ওই পুলিশ, পঞ্চায়েত বা পৌরসভার যারা কর্মচারীরা রয়েছেন তারা সবাই কিন্তু পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ পাবলিকের হয়ে তাদেরকে কাজ করতে হয়। পাবলিকের কোনো কাজে কিন্তু তারা অমান্য করতে পারেন না। তো যাই হোক, সেই হিসাবে আপনি পুলিশ স্টেশনে যাবেন, পুলিশ আপনার কাজটা করে দেবে। বাই চান্স যদি পুলিশ আপনার কাজ না করে সেক্ষেত্রেও আমি বলবো যে যাওয়ার আগে কোনো একটা রেকর্ডিং এর ব্যবস্থা রাখবেন। পুলিশ যদি আপনার কাজ করতে অমান্য করে সেটা ওই রেকর্ডিং এ থেকে যাবে। ওই রেকর্ডিং আর ওই ডকুমেন্টস এর সমস্ত কাগজপত্র নিয়ে আপনি ডাইরেক্ট চলে যাবেন বিডিও বা এসডিওর কাছে। তাকে গিয়ে এই সমস্ত সমস্যার কথা বলবেন যে আমি পঞ্চায়েতে গেছিলাম, এই হয়েছে, তার রেকর্ডিং আমার কাছে আছে। পুলিশ স্টেশনে গেছি, এই হয়েছে, তার রেকর্ডিং আমার কাছে আছে। বিডিও আপনার নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা একটা নেবে। ধরলাম বিডিও আপনাকে কোনো সাহায্য করলো না, সেক্ষেত্রে তার ক্ষেত্রেও একটা রেকর্ডিং রাখবেন, কোনো একটা প্রমাণ রাখবেন যে বিডিও আমাকে এইভাবে রিফিউজ করে দিয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আপনি ডাইরেক্ট চলে যাবেন ডিএম অফিসে, বলবেন আমি ডিএম এর সাথে দেখা করব।
ডিএম কে গিয়ে এই সমস্ত কথা বলবেন যে আমার এই প্রবলেম হয়েছে, কেউ আমাকে সাহায্য করতে চায়নি, আমি শিওর ডিএম আপনাকে সাহায্য করবে। ধরলাম ডিএমও আপনাকে কোনো রকম কোনো সাহায্য করলো না, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট চলে যাবেন ডিস্ট্রিক্ট কোর্টে। ডিস্ট্রিক্ট কোর্টেও যদি কোনো সাহায্য না পান, আপনি হাইকোর্টে যেতে পারেন। হাইকোর্টে যদি সুবিধা না পান, সেক্ষেত্রে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। এইগুলো হলো লিগাল উপায়, আর আপনি আপনার এই কাজের জন্য এই সমস্ত লিগাল উপায় ফলো করতেই পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। সংবিধান আপনাকে এই অধিকারটা দেয়। তো যাই হোক, এই কে টাকা পাবে কি পাবে না এই বিষয়টা আশা করি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনার ফ্যামিলির মেম্বারদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে কিনা সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন।